সবার আগে যেই রুলসটা দেখব সেটা হচ্ছে অলওয়েজের দুইটা ইউজ দেখব। অলওয়েজের দুইটা মিনিং আছে, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ আছে আর একটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে। খেয়াল করে দেখো, যখন অলওয়েজটা হচ্ছে ভেরি অফেন অথবা টু অফেন মানে কি প্রায় প্রায়ই ঘটবে, তখন সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করবো। এক্সাম্পলে আসতেছি। আর অলওয়েজটাকে যখন আমরা এভরি টাইম মানে অলওয়েজ মানে সব সময় কথা অর্থে ব্যবহার করব, তখন সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলে। খেয়াল করে দেখো, সোহেল ইজ অলওয়েজ মেকিং ব্যাড রেজাল্টস ইন দ্য এক্সাম। তাহলে এখানে সেন্টেন্সের অর্থ দিয়েই বোঝা যাচ্ছে যে সে ভেরি অফেন মানে হচ্ছে সকল পরীক্ষাতে, এটার মানে এই না যে সব সময়ই সে করতেছে, এই জন্য এটা কিন্তু আমরা কন্টিনিউয়াসে নিয়ে আসছি। কিন্তু যখনই বলতেছি হি অলওয়েজ মেক্স ব্যাড রেজাল্টস ইন দ্য ফাইনাল এক্সামিনেশন, তাহলে সকল ফাইনাল এক্সামিনেশনে সে হচ্ছে ব্যাড রেজাল্ট করে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। অর্থ অনুযায়ী আমরা এটাকে ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখি, দে আর অলওয়েজ মেকিং সিলি মিস্টেকস। যখনই কোনো কাজ আসে বা যখনই কোনো হচ্ছে প্রজেক্ট আসে, সেই ক্ষেত্রে তারা সিলি মিস্টেকস করে। দে অলওয়েজ মেক সিলি মিস্টেকস, একই কথা, মানে অর্থ একই রকম ভাবে, জাস্ট হচ্ছে এইটার দ্বারা বোঝাচ্ছে যেহেতু প্রেজেন্ট সিম্পলে এভরি টাইমের কথা বোঝাচ্ছে, আর এইটা হচ্ছে এইখানে কন্টিনিউয়াসে বসতেছে, এই কারণে এখানে বোঝাচ্ছে হচ্ছে ভেরি অফেন অথবা টু অফেন অর্থে। আরেকটা ফ্রেজ, ভার্ব ফ্রেজ গন টু আর বিন টু, সেম জিনিস, জাস্ট হচ্ছে আমরা দুইটা আলাদা অর্থে প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকি। সাদমান হ্যাজ গন টু ঢাকা মানে হচ্ছে সে এখনো ঢাকায় আছে, আর সাদমান হ্যাজ বিন টু ঢাকা তার মানে হচ্ছে সে গিয়ে আসছে, এখন আর সে ঢাকা নাই, ঢাকা থেকে ফিরে চলে আসছে। ওকে, বিফোর এবং আফটার এই দুইটা রুল, এই দুইটার হচ্ছে ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বিফোর আমরা হচ্ছে নর্মালি একটা মুখস্থ জিনিসটা করে ফেলি যে বিফোরের আগে আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে আমরা মুখস্থ করে ফেলি। বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, বিফোর আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে আমরা মুখস্থ করে ফেলি, এটা হচ্ছে আমাদের জন্য লাগবে। কিন্তু বিফোরের পরে কিন্তু অবশ্যই পাস্ট সিম্পল হইতে হবে এবং আফটারের আগে কিন্তু হচ্ছে পাস্ট সিম্পল হইতে হবে, তা না হলে কিন্তু এই রুলসটা কাজ করবে না। মানে বিফোরের আগে আফটারের পরে যখন পাস্ট পারফেক্ট টেন্স হবে, তার মানে তার পরে এবং আগে অবশ্যই পাস্ট সিম্পল হইতে হবে। খেয়াল করো, আই হ্যাভ গন হোম, তাহলে দেখো আই হ্যাড গন হোম, এই যে হ্যাড গন তার মানে পাস্ট পারফেক্ট আসছে, বিফোর আসছে এখানে, তার মানে এইখানে কিন্তু পাস্ট সিম্পল হবে, মাই ফাদার রিটার্নড টু ঢাকা। তাহলে এই জিনিসটা খেয়াল করো, আই হ্যাড গন হোম লাস্ট মান্থ বিফোর মাই ফাদার রিটার্ন টু বাংলাদেশ। এখন এই রুলসটা মনে রাখার সহজ উপায় হচ্ছে যে তুমি যদি জাস্ট খেয়াল করো, যখন আমরা টেন্স পড়ছি তখন বলছি যে পাস্টের ঠিক আগের পাস্টটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। তো এই দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে ঘটছে সেই কাজটাই কিন্তু আমরা পাস্ট পারফেক্টে দিচ্ছি। যেমন আই হ্যাড গন হোম লাস্ট মান্থ বিফোর মাই ফাদার রিটার্ন টু বাংলাদেশ, তাহলে আমার বাবা আসার আগে কিন্তু আমি হচ্ছে রিটার্ন করে ফেলছি বা বাসায় চলে গেছি গত মাসে। সো বুঝতেই পারতেছো। তারপরে দেখো, মাই ফাদার রিটার্ন টু বাংলাদেশ আফটার আই হ্যাড গন হোম, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হইল। আরেকটা দেখো, উই হ্যাড ওয়েটেড 2 hours when they reached, when দিয়ে দিছে, when দ্বারাও থাকতে পারে, when they reached the station। এখন এই দুইটা কাজের ভিতরে যেই কাজটা আগে ঘটছে অবশ্যই আমরা ওয়েট করছি 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত ওয়েট করছি, তারপরে তার আসছে, তার মানে পাস্ট ইনডিফিনিটের ঠিক আগের পাস্টটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। হি থ্যাঙ্কড মি বিকজ আই হ্যাড হেল্পড হিম, তাহলে হি থ্যাঙ্কড মি, সে আমাকে থ্যাঙ্ক করেছে, তার আগে আমি হেল্প করছি, তার মানে যেই কাজটা আগে সেই কাজটা কিন্তু অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। পাস্টের আগে যে কাজটা হয়েছে সেই কাজটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এই বিফোর এবং আফটারের রুলে দেখো হোয়েন এবং বিকজ দিয়েও থাকতে পারে, তখন এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, সব সময় যে বিফোর এন্ড আফটার থাকবে সেটা না। ওকে, তারপরে আসতেছি অলরেডি এন্ড ইয়েট,
এই রুলসটাতে। অলরেডি ইজ ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস অ্যান্ড ইয়েট ইজ ইউজড ইন নেগেটিভ সেন্টেন্সেস। মিনিংটা হচ্ছে নেগেটিভ হবে। মিনিংটা কি হবে? নেগেটিভ হবে। মিনিংটা কি হবে? নেগেটিভ হবে। খেয়াল করো, দেখো, অলরেডি প্লাস সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে হ্যাভ থাকবে, দেন ভার্বের থ্রি থাকবে, তারপর এক্সটেনশন থাকবে। আবার অলরেডি দ্বারা আরো কিছু স্ট্রাকচার, সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে অলরেডি, তারপরে ভার্বের থ্রি, তারপর এক্সটেনশন। আরেকটা জায়গায় হচ্ছে অলরেডি লাস্টে থাকবে, সবকিছু সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের থ্রি, তারপরে ভার্বের থ্রি, তারপরে ভার্বের থ্রি, তারপরে হচ্ছে এক্সটেনশন, তারপরে অলরেডি। সো অলরেডি তিনটা এক্সাম্পল, তিনটা স্ট্রাকচার। ইয়েটের ক্ষেত্রে, ইয়েটটা দুইটার ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপরে নট, তারপরে ভার্বের থ্রি, তারপরে এক্সটেনশন, লাস্টে হচ্ছে ইয়েট। লাস্টে হচ্ছে ইয়েট। আবার সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, তারপরে ইয়েট, তারপরে ইয়েটের পরে কি আসতেছে? ইনফিনিটিভ। খেয়াল করো, দেখো, এগুলা খাতা কলম নিয়ে লিখে ফেলতে হবে, সাথে সাথে পড়ার সাথে সাথে লিখে ফেলতে হবে। ইয়েট এর পরে যদি ভার্ব আসে, তাহলে ইয়েট এর পরে যদি ভার্ব আসে তাহলে সেটা কি হবে? ইনফিনিটিভ হবে। ইয়েট এর পরে ভার্ব যদি আসে তাহলে ইনফিনিটিভ হবে। ইয়েট এর পরে ভার্ব আসলে সেটা ইনফিনিটিভ হবে। তারপর এক্সটেনশন। এক্সাম্পল দেখি, আসো এক্সাম্পল দেখি, সবগুলা রুলসের এক্সাম্পল দেখি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অলরেডি। ওকে, তাহলে অলরেডি শেষে। আবার অলরেডি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারপরে আবার আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক। তিনোটাই কারেক্ট, কিন্তু তিনোটাই কারেক্ট। তারপরে দেখো, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট, অথবা এইটাকেই আমরা যদি ইয়েট দিয়ে লিখি, আই হ্যাভ ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। তাহলে ইয়েট এর পরে ইয়েট যখন আমরা বসাই, ইয়েট যখন আমরা বসাবো তখন কিন্তু শেষে বসাবো, তখন কিন্তু কি হবে? এইখানে হ্যাভ এর পরে ভার্বটা V3 ফর্মে বসবে, ভার্বটা V3 ফর্মে বসবে। কিন্তু হ্যাভ এর পরে যখন ইয়েট চলে আসবে তখন ভার্বটা ইনফিনিটিভ হবে, তখন ভার্বটা ইনফিনিটিভ হবে। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? ভেরি ইম্পর্টেন্ট রুল, কিন্তু এই রুলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই রুলগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তোমাদের কিন্তু এই রুলসগুলো ভালো মতো প্র্যাকটিস করতে হবে এবং ভালো মতো নিজেদের হচ্ছে, আমি যেটা সবসময় বলি যে নিজেদের এক্সাম্পল তৈরি করতে হবে, নিজেদের এক্সাম্পল তৈরি করতে হবে। ওকে, একটা নিজেদের এক্সাম্পল তৈরি করি তো, চলো। ধরো, আওয়ার ইংলিশ টিচার has not finished his lecture yet. Okay, so our English teacher has not finished his লেকচার ইয়েট। তাহলে এই ইয়েটটা কোথায় আসলো? শেষে আসলো, ঠিক আছে। এখন যদি ইয়েটটাকে আমরা শুরুতে নিয়ে আসতে চাই, ইয়েটটাকে যদি আমরা শুরুতে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা লিখব আওয়ার ইংলিশ টিচার হ্যাজটা আগে আসবে, yet to finish his lecture. ওকে, বোঝা গেছে? ওকে, তারপর চলে আসি সিন্স এবং ফর এর। খেয়াল করো, দেখো, এগুলা ভুল হয়ে যায়। সিন্স ইজ ইউজড টু ডিনোট পয়েন্ট অফ টাইম। কোন একটা সময়, নির্দিষ্ট সময়কে পয়েন্ট অফ টাইম,
যেমন লাস্ট ইয়ার, মানডে, জানুয়ারি, 2010, 2019, 2035 এরকম কোনো কিছু বুঝাইতে আমরা কি ইউজ করি? সিন্স ইউজ করি। আর যখন হচ্ছে ডিউরেশন অফ টাইম চলে আসবে, যখন হচ্ছে ডিউরেশন অফ টাইম চলে আসবে, টাইম ডিউরেশন চলে আসবে, যেমন হচ্ছে 20 ইয়ার্স, 15 আওয়ার্স, 20 মিনিটস, এই সকল ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ফর ইউজ করব। তাহলে তাহলে ফর হচ্ছে ডিউরেশন, ফর হচ্ছে ডিউরেশন, আর সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, ফর হচ্ছে ডিউরেশন অফ টাইম। ঠিক আছে, এক্সাম্পল যাই, চলো। হি হ্যাড বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 আওয়ার্স। দেখো ডিউরেশন অফ টাইম 5 আওয়ার্স, ঠিক না? তাহলে কি হবে? উত্তর হবে হচ্ছে ফর 5 আওয়ার্স। দে হ্যাভ বিন ওয়েটিং হেয়ার সিন্স মানডে। We have not eaten since or for last year. Last year বলতেছে না, since. They have been preparing the assignment. Duration of time for. বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। From আর since, খেয়াল করো, দেখো from and since. It has been raining since morning. It will sell tickets tomorrow from morning. তাহলে একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে কোনো একটা কিছু কোনো একটা পয়েন্ট অফ টাইম থেকে স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে সিন্স ইউজ করব। আরেকটা হচ্ছে যদি কোনো হচ্ছে ফিউচার টাইমে, খেয়াল করো, দেখো সিন্স এন্ড ফ্রম বোথ ডিনোট পয়েন্ট অফ টাইম, বাট সিন্স ইজ ইউজুয়ালি ইউজড ইন পারফেক্ট টেন্সেস, whereas from is used in other tenses. অন্য টেন্সেস গুলোতে from ইউজ হয়। Since is used to denote past or bygone point of time, whereas from can be used in any point of time. হ্যাঁ, যে কোনো point of time except bygone বা past from ইউজ করা যেতে পারে। এক্সাম্পল গুলো দেখো। We have lived in this house since we got married. Have lived, হ্যাঁ, ওকে, এই কারণে since. I have been here since 8 o'clock this morning, so I am going home now. I will be here from 8 o'clock tomorrow. I will be here 8 o'clock from tomorrow. ঠিক আছে? The shop is open from is, খেয়াল করো, দেখো is, from 1920s until his death, তার মৃত্যু পর্যন্ত পিকাসো লিভড ইন ফ্রান্স। ক্লিয়ার? ফ্রম আর সিন্সের পার্থক্যটা ক্লিয়ার সবাই? আরেকটা গুরুত্বপূর্ণ রুল দেখো, আজকে সব গুরুত্বপূর্ণ রুলস গুলো পড়ানো হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। while and since, while and when ভুল হয়ে যায়। while and when এটা সবসময়ই হচ্ছে পরীক্ষায় দেখা যায় ভুল হয়ে যায়, এই কারণে আমাদের একটু ভালো করে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে আজকের। ওকে, দেখো জেনারেলি আমরা হচ্ছে যখনই while কথাটা শুনি তখনই আমরা চিন্তা করি, এটা হচ্ছে মনে রাখো, মাথার মধ্যে ধরে রাখো, যে while কথাটা যখন শুনবো তখনই হচ্ছে কন্টিনিউয়াস কথাটা চিন্তা করব। মানে while কথাটা হচ্ছে কন্টিনিউয়াসের সাথে যায়। ওকে, while কথাটা হচ্ছে কন্টিনিউয়াসের সাথে যায়। ওকে, তাহলে দেখো যদি while এর পরে সাবজেক্ট আসে তাহলে কন্টিনিউয়াস করে দিব, আর while এর পরে যদি সাবজেক্ট না থাকে তখন কিন্তু আমরা কি করে দিব? তখন এটাকে আইএনজি করে দিব। দেখো এখানে রুলস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস, তারপরে while, তারপরে সাবজেক্ট টু, তারপরে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে তোমাদের কি বলছিলাম? while এর সাথে সবসময় কন্টিনিউয়াস কথাটা থাকবে, পাস্ট কন্টিনিউয়াস। while আগে মানে ওই ক্লজটাকে আগে নিয়ে আসছে, ডিপেন্ডেন্ট ক্লজটাকে আগে নিয়ে আসছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা পরে নিয়ে আসছে, রুলস চেঞ্জ হবে না।
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শুরুতে, ডিপেন্ডেন্ট ক্লজ পরে, যেই রুলস ডিপেন্ডেন্ট ক্লজ আগে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পরে, সেম রুল। ওয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল। ওকে ফাইন, হতে পারে। এটাও আরেকটা ফর্ম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে পাস্ট সিম্পল, ডিপেন্ডেন্ট ক্লজে অবশ্যই ওয়াইলের সাথে পাস্ট কন্টিনিউয়াস, রুলস ডাজ নট চেঞ্জ। ওকে, হোয়েন এর পরে পাস্ট সিম্পল, তারপরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। সাবজেক্ট প্লাস মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি আগে চলে আসে তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ পরে আসবে, তাও রুলস চেঞ্জ হবে না। তাহলে এই দুইটা রুলস কিন্তু সেম জিনিস, জাস্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আগে আর ডিপেন্ডেন্ট ক্লজটা পরে, অথবা ভাইস ভার্সা, ভিসাভিস। ওকে, এক্সাম্পল দেখি। এখানে আরেকটা এক্সাম্পল দেয় নাই, সেটা হচ্ছে ধরো সে ফর এক্সাম্পলস এরকম থাকে যে সাবজেক্ট প্লাস ধরো হচ্ছে পাস্ট সিম্পল প্লাস while তারপরে ভার্ব আইএনজি। ওকে, এই রুলসটা। ও আচ্ছা, এখানে এক্সারসাইজ দেয় নাই। আসো আমরা কয়েকটা এক্সারসাইজ নিই। আমাদের রুলস কি ছিল? our prime minister আচ্ছা, এত বড় লেখার দরকার নাই। our prime minister declared new laws while she was visiting say France. সো এইখানে আমরা যদি হচ্ছে এই যে ডিপেন্ডেন্ট ক্লজটা, এটাকে যদি আগে নিয়ে আসি, while our prime minister was visiting France she declared new laws. ওকে, এভাবে লিখতে পারবো। when দিয়ে কি করব? when I was young, I used to play with girls. ওকে, এভাবে লিখতে পারবো। অথবা এই জিনিসটাকে আমরা যদি হচ্ছে ফ্রেজে নিয়ে আসি, তাহলে আমরা কি করব? our prime minister declared new laws while visiting France. ওকে, জাস্ট while এর আরেকটা ব্যবহার। বোঝা গেল? এবার আসবো সিকোয়েন্স অফ টেন্স। ভেরি ইউজফুল, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইউজফুল, ভেরি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইউজফুল তোমাদের অ্যাডমিশন জার্নিতে এই সিকোয়েন্স অফ টেন্সটা যদি তুমি বুঝতে পারো
অনেক কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবে, অনেক কোশ্চেনে তুমি হচ্ছে পেয়ে যাবে এই সকল সিকোয়েন্স অফ টেন্স থেকে। যদি প্রিন্সিপাল ক্লজে প্রেজেন্ট থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজে আমি এনি টেন্স বসাতে পারবো। যদি প্রিন্সিপাল ক্লজে আমার হচ্ছে পাস্ট টেন্স থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজে আমি পাস্ট টেন্স ছাড়া অন্য কিছু বসাতে পারবো না। আর যদি ফিউচার থাকে তাহলে আমি ফিউচার ছাড়া অন্য কিছু বসাতে পারবো না। ওকে, তবে এইখানে একটা জিনিস, সেটা হচ্ছে ফিউচার থাকলে সাবঅর্ডিনেট ক্লজে আমরা প্রেজেন্টও লিখতে পারি। ওকে, প্রেজেন্টও লিখতে পারি, কিন্তু এইখানে পাস্ট টেন্স, প্রিন্সিপাল ক্লজে পাস্ট টেন্স থাকলে কখনোই ফিউচার লিখতে পারবো না, ফিউচার লিখতে পারবো না। ওকে, বোঝা গেছে? যদি ফিউচার টেন্স থাকে, প্রিন্সিপাল ক্লজে ফিউচার টেন্স থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজে আমি ফিউচার অথবা প্রেজেন্ট লিখতে পারবো। কিন্তু পাস্ট টেন্স থাকে যদি প্রিন্সিপাল ক্লজে, তাহলে পাস্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্স আমি লিখতে পারবো না। সো এটাই হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, একদম বেসিক জিনিস সিকোয়েন্স অফ টেন্স। খেয়াল করো, দেখো এই জিনিস থেকে প্রশ্ন আসবে অনেক সময়, দেখবা যে হচ্ছে তুমি ক্লজ আইডেন্টিফাই করে হচ্ছে কোন টেন্সে বসতেছে এটা তুমি বুঝতে পারতেছো না, এই সিকোয়েন্স অফ টেন্স দিয়ে বুঝবা। কিছু এক্সেপশন আছে, এক্সেপশন গুলা নিয়ে একটু আলোচনা করে নিই আগে। কিছু এক্সেপশন আছে। ইফ সাবঅর্ডিনেট ক্লজ শোজ ইউনিভার্সাল ট্রুথ ইট উইল অলওয়েজ বি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এখানে হচ্ছে এক্সেপশন। এক্সেপশনটা কি? ধরো হচ্ছে প্রেজেন্ট আছে, পাস্ট আছে, ফিউচার আছে, যেটাই থাকুক না কেন, যদি সাবঅর্ডিনেট ক্লজে ইউনিভার্সাল ট্রুথ থাকে তাহলে এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এইটা তো আমরা জানি, এটা এক্সেপশন না, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ। সো হি নিউ দ্যাট আর্থ অরবিটস অ্যারাউন্ড দ্য সান, এটা আমরা জানি সবাই। ইফ দেন ইজ ইউজ টু শো কম্প্যারিজন, যখন দেনটা হচ্ছে কম্প্যারিজন হিসেবে ইউজ হবে, বোথ ক্লজেস ক্যান বি এনি টেন্স। মানে যদি দেন ইউজ করা হয় কম্প্যারিজনের ক্ষেত্রে, তাহলে দুইটা ক্লজে যে কোনো টেন্স বসতে পারে। যেমন হি লাইকড ইউ মোর দ্যান এনিওয়ান লাইকস মি, অথবা হি লাইকস ইউ মোর দ্যান এনিওয়ান লাইক মি, এভাবে যে কোনো টেন্স বসতে পারে। আর হচ্ছে ইনভার্টেড কমা মানে হচ্ছে কোটেশন, মানে হচ্ছে কি কোটেশন, কোট যদি থাকে সেটাও এনি টেন্স হতে পারে, কারণ কোটটা যা করছে সেটাই বসবে, সেটা হচ্ছে কোনো সিকোয়েন্স অফ টেন্সের রুলস ফলো করবে না।